গত 2-3 দিন ধরে যে ইস্যুটা নিয়ে এত জলঘোলা করা হচ্ছে যে সমস্ত ধরনের তাদের যে কারিকুরি করার পর কোনো যুক্তি সহকারে তাদের বক্তব্যকে এস্টাবলিশ না করতে পারলেও ট্রেজারি বেঞ্চ নানাভাবে, বরঞ্চ বলা যেতে পারে অন্য অ্যাঙ্গেল থেকে কিভাবে তাদের সমস্ত ফল্ট এটাকে ধামাচাপা দেওয়া যায় এবং আমাদের ব্যক্তিগতভাবে আমাকে ঘায়েল করতে পারে, এই চেষ্টা অব্যাহত রয়েছে। আমি এটাই খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। প্রথমত বলছি, যে বিষয়টা নিয়ে গতকাল এত হইচই হলো এবং নজিরবিহীনভাবে এই ত্রিপুরা বিধানসভার ইতিহাসে বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ অধিবেশন থেকে আমাদের সরে দাঁড়াতে হলো, বয়কট করতে হলো। সেটা কি? প্রথমত হলো একজন মাননীয় সদস্যের অভব্য, অভদ্র, অসাংবিধানিক, অশালীন ব্যবহার। তারপর তার মধ্যে অনুশোচনা নেই, তাকে সিল করার জন্য, আড়াল করার জন্য যে আসন থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা, বরঞ্চ তিনিই তাকে রক্ষা করার জন্য আরও সমস্ত ভয়ঙ্কর এই ভুল যে কাজ করছেন। আমি প্রথমত সে সম্পর্কে বলতে চাই। আপনারা দেখেছেন গতকাল মাননীয় অধ্যক্ষ বলেছেন যে আমি গতকাল মানে গত পরশুদিন দুটো স্বাধিকার ভঙ্গে নোটিশ পেয়েছি। প্রথমটা মাননীয় পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের পিএর হাত ধরে তার ব্যক্তিগত সচিবের কাছ থেকে, দ্বিতীয়টি বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী তার পেশ করা অফিসিয়ালি যথাবিহিত যে চ্যানেল সে অনুসারে সেখান থেকে তিনি সময়ও বললেন। তো আমি আজকে একটা চিঠি লিখেছি মাননীয় অধ্যক্ষকে, খুব বাংলাতে লিখেছি পরিষ্কারভাবে। সেটা লিখেছি গতকাল 26শে মার্চ 2025 এর অধিবেশনে গৃহীত স্বাধিকার ভঙ্গের নোটিশের বৈধতা সম্পর্কে। ওটা বৈধতা হারালে অটোমেটিক্যালি যেটা অবৈধতা করেছে এটা মান্যতা পাবে। আমাদের ত্রিপুরা বিধানসভার যে রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মাননীয় স্পিকার তিনি সভা পরিচালনা করেন। ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ আমরা কথা বলি, নানা ধারা উল্লেখ করি এবং এতে ভোটাভুটি হয়, অ্যামেন্ডমেন্ট হয়। তার প্রত্যেকটাই এই বইয়ের ছত্রে যে সমস্ত বিধি উল্লেখ করা আছে, যতদিন না এগুলো সংশোধিত না হবে ততদিন এটাই চলবে। তো এই ক্ষেত্রে এই যে প্রিভিলেজ মোশন 71 নম্বর পৃষ্ঠায় এখানে কোয়েশ্চেন্স ইনভলভিং ব্রিচ অফ প্রিভিলেজ অ্যান্ড কন্টেম্পটস 173 ধারায় কি বিষয়ে এরকম স্বাধিকার ভঙ্গ, আইন লঙ্ঘন করা যেতে পারে 173 বলা আছে। 174 বলা আছে কমপ্লেইন বাই মেম্বার।
অর্থাৎ একজন সদস্য তার এই গ্রিভান্সেস এটা যদি পেশ করতে হয় তিনি কিভাবে করবেন? এ মেম্বার উইশিং টু রেইজ এ কোয়েশ্চন অফ ব্রিচ অফ প্রিভিলেজ শ্যাল গিভ নোটিশ ইন রাইটিং টু দ্য সেক্রেটারি বিফোর দি কমেন্সমেন্ট অফ দ্য সিটিং অফ দ্য ডে। সেদিন মাননীয় স্পিকার কি বলেছেন? আমি দুটি নোটিশ পেয়েছি। একটা পরিষদীয় মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারির কাছ থেকে, তিনি আমার প্রাইভেট সেক্রেটারি দিয়েছেন, আমি দুপুরে খাওয়ার আগে পেয়েছি। তার মানে তাহলে একটা সময়তে হয়, অ্যাডজনমেন্ট হয় ওই রকম একটা সময়েতে বা তার একটু আগে। দ্বিতীয়টি বলেছেন তিনি, একটা সময় বলেছেন, যদিও এটা অফিস থেকে তার কাছে দেওয়া হয়েছে অফিসে, ওই সময়টা বলেছেন। আমি 1:20 আমার অফিস থেকে যারা গেছেন রিসিপ্ট অ্যান্ড ডেসপাসে যারা রেজিস্টার করে এনেছেন, তো স্পিকার নিজের মুখে স্বীকার করলেন যে রতনলাল নাথের যে নোটিশটি এটা সেক্রেটারির অফিস হয়ে আসেনি। এই রুলস পরিষ্কার বলছে এরকম নোটিশ সেক্রেটারির অফিস হয়ে আসতে হবে। তার নোটিশটি এসছে পিএস টু পিএস, ফ্রম পিএস টু স্পিকার, যদিও এটাও একেবারে জলজন্ত অসত্য। কারণ তার আগের দিন রাতের বেলা রাত 9টা অবধি তাদের এই ষড়যন্ত্র এই অফিসে হয়েছে। রাত্রিবেলাতেই আমি খবর পেয়ে সেক্রেটারি ফোন করেছি, সেক্রেটারি আমার ফোন তুলেননি, কেননা তখন এরা ছিলেন। এখানকার সেন্ট্রিদের কাছ থেকে তথ্য নিলে সব পাওয়া যাবে। অর্থাৎ টোটালি একটা ম্যানুফ্যাকচার্ড, কনস্পায়ার্ড একটা গেম খেলে এটা আমার যে বৈধ যে নোটিশ এটাকে বাতিল করার খেলা খেললো। আমি এই জায়গায় লিখেছি যে এখন আলোচ্য বিষয়টি খতিয়ে দেখলে দেখা যাবে গতকাল, অর্থাৎ আজকে লিখছি আমি, গতকাল আপনি স্বাধিকার ভঙ্গের যে নোটিশটি গ্রহণ করেছেন সেটি প্রচলিত বিধি অনুসরণ করে গ্রহণ করা হয়নি, যা সম্পূর্ণ অবৈধ এবং তৎক্ষণাৎ বাতিল হতে বাধ্য। এমত অবস্থায় আমি এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং অনতিবিলম্বে গতকালের গৃহীত মোশনটি বাতিল ঘোষণা করে যথাবিহিত নিয়ম অনুসারে আমার পেশ করা মোশনটি গ্রহণ করে এই পবিত্র বিধানসভার শুচিতা রক্ষা করার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। আমি জমা দিয়েছি, দেখব এখন মাননীয় স্পিকার তার মহানুভবতা, নিরপেক্ষতা, তিনি এখানে আইনের রক্ষক হয়ে এমনিতেই এটার 12টা বাজিয়েছেন, এখন এই চিঠি পাওয়ার পর এটাকে আবার 13টা বাজাবেন কিনা আমি দেখব এবং এই রাজ্যের মানুষকে দেখবেন। হ্যাঁ, আমি জানি এখন এই চিঠি পাওয়ার পর আজকে রাত্রে আরেক খেলা খেলবে, ভুল হয়ে গেছে, ওই চিঠিটা আবার করে নতুন চিঠি জমা দেবে। কারণ এখানে ওরা করতে পারে না এমন কিছু নেই। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমি আর একটা বিষয় আসার আগে আমি দেখেছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আপিল করেছেন বিরোধীরা আসুন, তর্ক বিতর্কের মধ্যে দিয়েই তো যাবতীয় সমস্যার সমাধান হয়। হ্যাঁ, রাইট। আমি আমাদের পরিষদ দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি যে শব্দ প্রয়োগ করে, শব্দ চয়ন করে বলেছেন, আমি এটাকে কৃতজ্ঞতা জানাচ্ছি বলার জন্য। কিন্তু আমি দুঃখিত বা আমাদের দুর্ভাগ্য যে তার এই অনুরোধ রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না। কেন?
এই যে ঘটনাগুলি হলো, প্রথমত 24 তারিখের এই যে তর্ক বিতর্ক, যেভাবে আমার কথা বলার অধিকার কেড়ে নেওয়ার বারবার চেষ্টা চেয়ারের তরফ থেকে, ট্রেজারি বেঞ্চের তরফ থেকে, একটিবারের জন্য তিনি ইন্টারভেন করেন নাই। আরে হাউসের লিডার, তিনি তো নিয়ন্ত্রণ করবেন তার লোকদেরকে। দ্বিতীয় দিন যখন আবার আমরা যখন তুললাম 0 আওয়ারে, তখনও তিনি ইন্টারভেন করলেন না। তো এখন যখন আমরা চলে গেছি, হ্যাঁ এটা ঠিক যে আমরা এই মানে অধিবেশনের 3টা দিন বয়কট করলে আগামী দিন এই হাউস পরিচালনা মসৃণ হবে, সেই গ্যারান্টি বিন্দুমাত্র নেই, আমরা জানি। কিন্তু এটা যদি প্রতিবাদ না করি, তাহলে কি বার্তা যাবে? বার্তা যাবে যে না, ওনারা যা ভুল করছেন এগুলি সব ঠিক, আর আমরা যে হইচই করছি এটা জাস্ট বিরোধী বলে বিরোধিতার জন্য সব করছি। তো এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর এই আহ্বান, এটা গ্রহণ করা আমরা অপারগ। আমাদের প্রতিবাদের মধ্য দিয়েই, এই যে আমাদের অনুপস্থিতির মধ্য দিয়ে আমাদের প্রতিবাদ, এই রাজ্যে মাঠে ময়দানে গ্রামে গঞ্জে, সেখানে যেমন গণতন্ত্র নেই, এখন বিধানসভার মধ্যে এই আক্রমণ শুরু হয়েছে, এখানেও গণতন্ত্র নেই, এখানেও আইন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এটা বুঝুন। তৃতীয় যে বিষয় হলো, গতকাল তাদের সে অপরাধ ঢাকার জন্য শাসক দলের 2 নেতা নেত্রী, যারা অহরহ এরকম আইন বিরুদ্ধ, প্রথা বিরুদ্ধ এবং গণতান্ত্রিক কার্যকলাপের পক্ষে প্রতিবন্ধকতা হয়ে উঠছেন, একজন পরিষদীয় মন্ত্রী আর একজন মুখ্য সচেতক, বলছেন যে বোধহয় আমি লিডার অফ অপোজিশন হওয়ার পর অবৈধভাবে সরকার থেকে বহু কিছু নিয়ে গেছি। তো আমাদের এই সংবিধানে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, স্পিকার হয়, লিডার অপোজিশন হয়, এই মুখ্য সচেতক হয়, কিন্তু রাজ্যে রাজ্যে বেশ কম আছে। প্রত্যেক রাজ্য তার নিজস্ব এরকম কতগুলো নীতি নিয়ম ঠিক করে। আমাদের রাজ্যেও দ্য স্যালারিজ, অ্যালাউন্সেস, পেনশনস অ্যান্ড আদার বেনিফিটস অফ দি মিনিস্টার্স, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অপোজিশন, গভর্নমেন্ট চিফ হুইপ অ্যান্ড মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ত্রিপুরা অ্যাক্ট 2008, 2008 ইংরাজির প্রণীত আইন। এরপরে বিশেষ করে বেতন ভাতা আদি সম্পর্কে এগুলো আরও বেশ কয়েকবার সংশোধিত হয়েছে, এবং সর্বশেষ আপনারা দেখেছেন যে এমএলএ মন্ত্রীদের বেতন দ্বিগুণ বেড়েছে, এটাই সংশোধিত হয়েছে। এতে এখানে যা বলা আছে তার 12 নম্বর ধারা, এ মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অপোজিশন অ্যান্ড গভর্নমেন্ট চিফ হুইপ shall be entitled to such টেলিফোন ফ্যাসিলিটিস বা এরকম ইয়েতে, তার সাথে এ মেম্বার আদার দেন এ মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অপোজিশন, চিফ হুইপ shall be entitled so and so, এ লিডার অপোজিশন অ্যান্ড দি গভর্নমেন্ট চিফ হুইপ, এটা একদম আলাদা করে লেখা আছে 13 নম্বরে, এ লিডার অপোজিশন অ্যান্ড গভর্নমেন্ট চিফ হুইপ shall be entitled to secretarial and other facilities as provided to a minister. মিনিস্টাররা যেরকমভাবে টেলিফোন তুললেই বিভিন্ন অফিসারের কাছ থেকে নানাভাবে এদেরকে হুকুম করতে পারে,
অপোজিশন লিডারের কথা তো সেরকম শোনার কথা নয়, কিন্তু তার মর্যাদা এবং এরকমভাবে তার কাজ করতে গিয়ে তাকে কিছু এরকম অ্যামিনিটিস অর্থাৎ সুযোগ সুবিধা এগুলি ক্যাবিনেট মিনিস্টাররা যেরকমভাবে ভোগ করেন এটা একই হারে একই স্কেলে লিডার অপোজিশন তারও প্রাপ্য। এই জায়গাতে বলেছে ইচ মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অফ দ্য অপোজিশন অ্যান্ড গভর্নমেন্ট চিফ হুইপ shall be entitled without any payment of rent to the use and maintenance of a furnished residence. Furnished মানে কি? সাজানো গোছানো, তার ন্যূনতম এর কোনো লিমিট নেই। আপনারা যে কোনো মন্ত্রী বাড়ির দিকে দেখবেন, যে দপ্তর থেকে দায়িত্বে আছেন শীর্ষ দপ্তর থেকে গাড়িতে গাড়িতে নানা সুযোগ সুবিধা আসছে। ফার্নিশড কি বলে, মেনটেন্যান্স অফ এ ফার্নিশড রেসিডেন্স থ্রু আউট দি টার্ম অফ হিজ অফিস, এবং সেটা সেই লিডার অপোজিশনকে তার জন্য মন্ত্রী মতো করে বাংলো দিতে হবে, এবং মন্ত্রী না থাকলে নিজের বাড়িতেও সে থাকতে পারে, সেটাও একইভাবে এই বাড়ির জন্য এগুলি এই আইনে বলা আছে। 20 মার্চ থেকে আমি লিডার অপোজিশন। স্বাভাবিক, পুলিশের কাছে খবর গেছে, 3 দিন বাদে 5-6 জন পুলিশ আসলো আমার বাড়িতে। তাদের অ্যাপয়েন্ট করা আছে আমার হাউস গার্ড হিসাবে, কিন্তু আমার বাড়িতে তো জায়গা নেই। আমার বাড়ির নিচতলা একটা দোকানের ভাড়া, কেননা এই দোকান থেকে দীর্ঘমেয়াদী তারা আমাকে ভাড়া বাবদ কিছু অ্যাডভান্স করেছেন, সেই টাকা এবং আরও লোন নিয়ে আমি দোতলা বাড়িতে থাকি, নিচতলা দোকানদারের হেফাজতে। আর তো জায়গা নেই, আমি সেদিন ফেরত দিলাম। দ্বিতীয় দিন আবার আসলো, এই 2-3 দিন বাদে আবার আসলো, না না এখন হচ্ছে না, ঠিক আছে আমরা ভাবছি কিভাবে করা যায়। আবার গেল, 3rd ডে আবার আসলো। তখন আমি আমার স্ত্রীর নামে জায়গা, স্ত্রীর নামে বাড়ি, আমার স্ত্রী তো আর আমরা ডিভোর্স মানে না, সেপারেটেড না, আমার স্ত্রীর নামে জায়গা হলেও একই পরিবার, আমি সে বাড়িতে থাকি। আমি স্ত্রীকে বুঝালাম যে যেহেতু একটা পজিশন হয়েছে, সিকিউরিটি তো আসবে, থাকতে হবে, এবং মানুষও আসবে, একটা বসতে জায়গা দিতে হবে। মফস্বলের লোক আসলে কনস্টিটিউয়েন্সি থেকে ঘুমাবার জায়গা দিতে হবে, দোকানদারকে ছাড়িয়ে দিই। এরকম কোনো ভাড়া থাকলে দোকানদার ছাড়ানো যে আগরতলা শহরে কত কঠিন, তাকেও ডেকে নিয়ে আসলাম। বোঝানোর পর বললো যে মানে কি করা যাবে, সে বুঝেছে, ভদ্রলোক বুঝেছেন। ঠিক আছে, আপনার সমস্ত ভাড়া এখনও কাটেনি, আরও প্রায় কিছু টাকা সে পাবে, অর্থাৎ সে অনুযায়ী তার সাথে কন্ট্রাক্ট, তিনি আমাকে ভাড়া দেবেন না, ওইখান থেকে কাটা যাবে মাসে মাসে। কিন্তু সেই ঘরে তো চট করে লোক থাকতে পারে না, পুলিশ আসলে তার জন্য ল্যাট্রিন করতে হবে, বাথরুম করতে হবে, কিচেন করতে হবে, আর আমার অফিসে তো বসতে পারবে না। তো এই আইন অনুযায়ী পিডব্লিউকে বলা হলো আমার এটাকে যাতে ওরা থাকতে পারে, আর আমার রেসিডেন্সিয়াল একটা অফিস এবং ওয়েটিং রুম হতে পারে। পিডব্লিউডি আসলো, তারা এস্টিমেট করলো, কত টাকার এস্টিমেট করেছে আমি জানি না, সাবমিট করলো অ্যাসেম্বলিতে। এটা করে কাজ করেছে কন্ট্রাক্টর কত পার্সেন্টে কাজ করেছে অ্যাবাভ না লয়ার, তাও আমার জানা নেই। তাও যে 20 মার্চে আমাদের নেওয়ার পর প্রায়
এই কটা দিন আগে মাত্র কাজ শেষ করেছে। এত সহজে হয়নি। কালকে বলে দিলেন তিনি তার নিজের থাকার ঘর মেরামত করার জন্য 12 লক্ষ টাকা নিয়ে গেছেন, না 13 লক্ষ টাকা নিয়ে গেছেন। আমি তো 13 পয়সাও ধরিনি। কাজ করেছে তারা, বিল দিয়েছে তারা। আর আমি যে থাকি যে ফ্লোরটাতে, একটা রঙের পুষও দেওয়া হয়নি। যেটা হয়েছে নিচের তলায় ব্যারাকে সিকিউরিটি থাকার জন্য, তাদের জন্য ল্যাট্রিন, বাথরুম, কিচেন আর ওয়েটিং রুম, অফিস করার জন্য যে অংশটা, এটাকে ভাগ করে। আমার বাড়ির যে দেওয়ালটা হয়েছে 13 সালে করেছি, 1 ইঞ্চিও এই দেওয়ালের হাইট বাড়ানো হয়নি, 1 ইঞ্চি। হ্যাঁ, উপরে কিছু স্বাভাবিক একটু রং টং দিয়েছি, এটা ঠিক আছে। রাজেশ তো আমার বাড়ির পাশে সে দেখেছে। গেট ফেটে, লোহার গেটে, পুরনো গেট, রং দিয়েছে। আর একটা অংশ খালি ছিল, এখানে কয়েক পাল্লি লাগিয়েছে। কিন্তু এমন নয় বলা হলো যেন আমি নিয়ে গেছি, আমার থাকার জায়গা বোধহয় আমি করে ফেলেছি। এটা কী ধরনের নোংরামি! আমি বলবো আগরতলা শহরে এরকমভাবে বর্তমান এই মন্ত্রিসভার মাননীয় মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং স্বয়ং তিনি এই চিফ হুইপ মহোদয়া, মাতৃজাতি, কাজেই তারা একটু ভুল বললেও তাদের সম্মানহানি হয়, এটা বলা আমার উচিত না। আমি বলবো ঠিক আছে, আমার বাড়ির হিসাব তুমি দিয়ে দিয়েছো, খুব ভালোই করেছে। কত টাকা খরচ হয়েছে এটা ত্রিপুরা রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছে গতকাল, খুব ভালো। আমি একটু অনুরোধ করব, অন্যদের বাড়ি সাজানোর জন্য, কারো বাড়ির 3 তলাও হয়েছে, 3 তলার ওপর আবার ছাদ বাগান হয়েছে, এগুলো করার জন্য দয়া করে এ রাজ্যের মানুষকে কি জানাবেন তারা? এগুলির খোঁজ বের করা কোনো কঠিন কাজ না। যাই হোক, এটা সময় নষ্ট করে লাভ নেই, একটু জানালে বোধহয় ভালো হয়। আমারটা যখন জানিয়েছেন, আমি আশা করি নিজেরটাও জান, অন্যটা জানান। আর যদি এটা আমি এন্টাইটেল না হই, অর্থাৎ এটা পাওয়ার যোগ্য না হই, যদি সেভাবে আমার চিঠি দিন, তাহলে যে টাকাটা খরচ হয়েছে অথবা যে এই 1-2 ইট লাগানো হয়েছে, আমি বলবো সব খুলে নিয়ে যাও আবার। তো এটা কি ধরনের ইয়ে? একটা অন্যায়কে ঢাকার জন্য এতগুলি ঘটনা হলো, বিরোধী দলকে এই বয়কট করতে হলো, এরপরে আবার এইভাবে নিজেদের দোষ আড়াল করার জন্য কাদা ছোড়ান। দুই পক্ষের মধ্যে যদি লড়াই হয়, ভদ্রলোকের মধ্যে সামনাসামনি লড়াই হয়, পেছন থেকে কেন? এটা কাপুরুষরা করে, ঠিক এরকম। এরপরে বলছে তিনি অনেক কিছু নিয়ে যাচ্ছেন। আরে বলুন না, আমার কাছে তো আছে। আমার আগে যারা মিনস ঠিক আমার আগে যারা হয়েছেন, আমি বলছি না ওনাকে হেয় করার জন্য না, বলতে বাধ্য হচ্ছি। এখানে লিস্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আমার আগে যিনি হয়েছে। এবং আমাকে বলছেন যখন আমি আসলাম, স্যার আপনার কী কী লাগে? আগে তো টি সেট গেছে, সেই গেছে, এই গেছে। না বাবারা, আমার টি সেট আছে, আমি এমপি ছিলাম, এমপি থাকতে এগুলো টোর করলে অনেক পাওয়া যায়, আমার ঘরে জায়গা নেই। ন্যূনতম যে প্রত্যেক মাসে কিছু স্যানিটারি কনজিউমেবল এগুলো ইয়ে হয়, আমি দেখিও নি, আমি তাদেরকেও বলে দিয়েছি আমার স্টাফকে, এর বাইরে কিন্তু কিচ্ছু নেওয়ার দরকার নেই। আর মানুষ আসে, একে তো পার্টির সেক্রেটারি, লিডার অপোজিশন, প্রচুর লোক আসে, এদেরকে বসতে জায়গা দিতে হয়, কিছু প্লাস্টিক চেয়ার, 1 সেট সোফা এবং অন্য কিছু। আর যখন পিডব্লিউডি আসে, তারাই বলেন স্যার আপনার তো ঘরটা এমনভাবে তৈরি করা, এখন মাঝখানে ওয়াল দেওয়ার পর জানালা একটাও নাই, এই ঘরে তো আপনি বুঝতেই পারতেন না, কয়েকটা এসি লাগান। আরে কয়েকটা এসি লাগান, কটা এসি লাগাতো? না, আমরা ঠিক করে দেবো, আমি জানি না। তো এরা সুপারিশ করেছে, যা তাও 1 বছর বাদে এই সেদিন স্যাংশন হলো, এখনো লাগায়নি।
কিন্তু বলে দিচ্ছে সব নিয়ে গেছে, ওদের কোটি কোটি টাকা নিয়ে গেছে। তা আমার সুনির্বুদ্ধ অনুরোধ, যারা এরকম করেছে, আর আমার যদি এগুলোতে যদি এন্টাইটেলমেন্ট না হই, লাগাবেন না। এখন লাগানো হয়নি, বা লাগানো হলে খুলে নিয়ে যান। কেন এত নোংরামি? থার্ড হলো গাড়ি। কি বলছে? আমার কাছে নাকি গাড়ি দেওয়া হয়েছিল, ড্রাইভারকে আমি গালি দিয়ে তাড়িয়ে দিয়েছি। কত বড় মানে জ্যান্ত অসত্য কথা হতে পারে? আমি 20 তারিখ দায়িত্ব নেওয়ার পর স্বাভাবিক সাথে সাথে গাড়ি দেওয়া যায় না। আর আমি একদম গাড়ি নেই এমন না, আমি পার্টির সেক্রেটারি, আমার জন্য ডেডিকেটেড গাড়ি আছে। সেক্রেটারি বললেন, তখনকার সেক্রেটারি, যে গাড়ি কদিন লাগবে, কারণ অনিমেষ বাবু এখনো সেক্রেটারিয়েটের গাড়ি পাননি, এই গাড়িটা তিনি চড়ছেন। তিনি বলেছেন সপ্তাহখানেক লাগবে স্যার, গাড়িটা তিনি পাঠালেই আপনাকে দিয়ে দেব। ঠিক আছে, আমি বললাম যে অসুবিধা নেই। আমাকে একটা ভাড়া গাড়ি দেওয়া হলো। আমি 2 দিন চড়ার পর দেখলাম গাড়িটা একেবারে পুরনো। না, এই গাড়ি রেখে দিন, আমি পার্টি গাড়ি চড়ব। এরপর আরেকটা নতুন গাড়ি ওটার পরিবর্তে আসলো। দিন 12 কি 13-তে অনিমেষবাবু গাড়ি ছাড়লেন, এবং আমার পিএস তখনকার নিরঞ্জন, এই ভৌমিক বোধহয়, আমাকে ফোন করলেন, স্যার গাড়ি এসছে, সেক্রেটারি গাড়ি পাঠিয়েছে, গাড়িটা কি কুই পাঠাইতাম? আমি বললাম যে গাড়িটা ঠিক আছে, আইসি যখন ভালো, একটু ধোয়াই এলাম। যে ড্রাইভারে বলেন যে একটা ধুয়ে টুইয়ে সুন্দর করে নতুন টাওয়েল, কিছু নতুন টাওয়েল, আগের পুরান টাওয়েল দিয়েন না, একটাও, এটা জমা দিয়ে দেন, নতুন টাওয়েল দিয়ে আমাকে পাঠান। আর আজকে পাঠানোর দরকার নেই, কালকেই পাঠান। ঘণ্টাখানেক বাদে আমাকে বললেন রঞ্জনবাবু, স্যার একটা ঘটনা তো হয়ে গেছে। কিটা? স্পিকার সাহেব নিজে একটা নোট লেখিয়া আমার পিএসরে পাঠাইছে, যা হওয়া মানে হয় না কখনো। স্পিকার কেন করবে? করলে স্পিকারের পিএস করবে, ওএসডি করবে, সেক্রেটারি করবে। বলছেন এক্ষণে গাড়িটা ইয়েতে, এই মুখ্য সচেতকের হাতে পৌঁছে দিয়ে দেওয়ার জন্য। স্যার কি করা? স্পিকার নোট পাঠাইছেন, এরপরে কি আর এটা অমান্য করা যায়? দিয়ে দেন। গাড়ি নিয়ে গেল, 1 ঘন্টার মধ্যে গাড়ি ফেরত। এটা তারপরে আমি বললাম, খোঁজ নিলাম, গাড়িটা কবে আসবে? বলছে না, এটা কদিন বাদেই আসবে। কদিন বাদে মানে 10 দিন যায়, 20 দিন যায়, 1 মাস যায়, গাড়ির আর খবর নাই। তা আমার একটা কিউরিওসিটি হইল, আরে কি হইল মুখ্য সচেতক সাহেবের, ওনার কি গাড়ি নাই? আরও 2টা গাড়ি আছে ওনার কাছে, তারপরেও আর একটা গাড়ি লাগে, এই গাড়িটা লাগে। এইভাবে 7 মাস যাওয়ার পর ভাড়া গাড়ি চড়ছি আমি। কিন্তু ভাড়া গাড়িটাও 2 দিন বাদে বলছে, স্যার আমি আসতে পারবো না, আমার বেশ কয়েকটা প্রোগ্রাম ক্যান্সেল। কেননা ভাড়া গাড়ি বলছে আমি ভাড়া পাই না, ভাড়া দেয় না আমারে। এখানে আসলে পরে তার ভাড়া বাকি 2 মাস, 3 মাস, 4 মাস। আর আমার ইনস্টলমেন্ট দিতে হয়, ড্রাইভারের বেতন দিতে হয়, ডিজেল পেট্রোল কিনবো থেকে, মানে প্রতিদিন তার সাথে আরেকটা ভেজাল। আমি তোর করি, নর্থে যাব, সাউথে যাব, হঠাৎ করে রাত্রেবেলা খবর, না গাড়ির তেল পাইছে না। অগত্যা পার্টির গাড়িতে যাই। শেষ পর্যন্ত একদিন এত বিরক্ত হয়ে গেছে আমি, বললাম ভাই তুমি যাও গিয়া, ঠিক আছে আমি দেখি কেমনি ম্যানেজ করতে পারি। এবং একটু ইয়ে হইল, মাননীয় স্পিকারে ফোন করলাম, আরে কি করতেছেন আপনি? হ্যাঁ আপনি চিন্তা করেন না, আপনাকে আমি একদম ভালো গাড়ি, কোন ব্র্যান্ড চান, কোন কোম্পানি চান আমার বলেন, আপনার পছন্দ গাড়ি দিয়ে দেব। আমি বাবা আমার কোনো ব্র্যান্ড দরকার নাই, কোম্পানি দরকার না, যে কোম্পানি যে ব্র্যান্ড দিয়ে আপনারা দেন এটাই দেন, আপনাদের এর মতো আমার অনুসারে।
কিন্তু এটাও আর আসে না। আমি একদিন ওনার চেম্বারে গেলাম, বলেন যে আপনি একটু ফাইন্যান্স মিনিস্টারের কথা বলেন দেখি। আমি বাধ্য হইয়া ওনার কাজ আমি করলাম। ফাইন্যান্স মিনিস্টার তখন আমাকে বলেন, আরে জিতেন বাবু, এই যে গাড়িটা যে লিডার অপোজিশনের গাড়ি, এটা তো গত বছরের কেনা মাত্র, অনিয়ম যাবো তো চর্চা মাত্র কয়েক মাস, আপনি হইলেন আরো 7 মাস, নাইলে বড় জোর 1 বছর, নতুন গাড়ি। কাজেই আমাদের টাকা নাই এখন ওই গাড়িটা চলে। আর এই গাড়িটা তো আসতেছে না আমার কাছে। হ্যাঁ, আমি মাঝখানে একবার বলছি, দেখেন যে গাড়িটা নিয়ে গেছেন আপনি, দিয়া দিলেন মুখ্য সচেতককে, মুখ্য সচেতকের ব্যবহার করা গাড়ি আমাকে দিবেন না প্লিজ, কারণ এটা একটা প্রেস্টিজের প্রশ্ন, সম্মানের প্রশ্ন। কিন্তু এর মধ্যে আমার গাড়ি ছাড়তে হলো। এটা এর হলো আপনি গাড়ি পাঠাইছি, আমি তো একেবারে, আমার তো এখন সাংবিধানিক সংকট, লিডার অপোজিশনে গাড়ি নাই, খবরদার আপনি কাউকে বলবেন টলবেন না। অর্থাৎ প্রেসকে আমি বলি, না না না, বলার দরকার কি এগুলি সব নিয়ে। আমি একদিন যাইতেছি সাউথে, 3-4 দিনের প্রোগ্রাম নিয়ে, পার্টির অফিস থেকে গাড়ি আসলো, রওনা দিয়ে এমন টাইমে এই গাড়িটা পুষলো। এখন যে গাড়িটা চড়ি, স্যার গাড়ি পাঠাইছে। আমি বললাম, তো এখন তো আমি অলরেডি রেডি, গাড়ি আমার ড্রাইভার তেল টেল নিয়ে রেডি, আমি একটা ওই পার্টি অফিসের গাড়ি কি জানি কই, এটা যে স্করপিও গাড়ি, আমি ফেরত আসলে 2-3 দিন বাদে, তখন তুমি আসো। আসলাম, ভাবলাম যে গাড়িটা খবর দেয়, উমা বলে গাড়িটা তো আবার গেছে গিয়া মুখ্য সচেতকের কাছে, আবার নিয়ে গেছেন তিনি। আরে সেদিন ছেড়া দিল, আবার নিয়ে গেল, এটা কেমন তোর? উনি ছাড়বেনই না, বলছেন এইভাবে গাড়ি নিয়ে এসব করছে। এবং অর্থাৎ গাড়ি ব্যবহারটা করাও যেন বোধহয় আমার এখতিয়ারের বাইরে করছি অনেক কিছু। আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই বিধানসভার কে ব্যবহার করে, আমি নাম বলবো না, আমি এত মানসিকতা আমার এরকম না, টয়োটা ইনোভা ক্রিস্টা TR01L0823, টাটা সাফারি, তারপরে টয়োটা ইনোভা TR01H0896, 3টা গাড়ি কে চড়েন? দেখা যাবে প্রত্যেক গাড়ি দিনে 50, 60, 100 লিটার তেল পুরাচ্ছে। তারপরে মহেন্দ্র বলেরো TR01F1137, TR01J0874, মহেন্দ্র এই মারাজ্জু, 5টা গাড়ি একটা জায়গাতে। এরপর আরেকটা জায়গাতে টয়োটা ইনোভা ক্রিস্টা, নাম্বারও হলো TR01M0942, আরেকটা এরকম টয়োটা ইনোভা ক্রিস্টা TR01J0908। তারপর আরেকজনের কাছে টাটা সাফারি, 29 লক্ষ টাকা দিয়ে কেনা, মারুতি S4। তো এই গাড়িগুলি কোথায় তাহলে? ওনারা বলে, কালকে শুনলাম, আমি তো আমার দেওয়া একটা গাড়িতে আমি চড়ি, তাহলে এই গাড়িগুলো কে চড়ে? এখানকার যে তেলের টাকা, জনগণের টাকা তো, আর সেই জায়গায় আমাকে দেওয়া এই গাড়ি নিয়ে এত কথাবার্তা আজকে ওরা বলছেন। এই হলো কেন এগুলো এতদিন তো কথাগুলো শোনা যায়নি। এসব কথা যে একটা ভুল, একটা অপরাধ ঢাকার জন্য আরো নানাভাবে এই সমস্ত কথাগুলি বলানো হচ্ছে। কাজেই আপনাদের কাছে বলাই কারণে, কারণ
মানুষ বিভ্রান্ত হয়। আমাকে অনেকে ফোন করেছেন, আর এরকম অভিযোগ আপনার সম্পর্কে করছে, কি ব্যাপারটা কি? তাহলে আমার প্রকৃত সত্য জানানো দরকার। এভাবে মাথা ঘুরে গেলে তো হবে না। যাই হোক, এগুলো আমি বললাম ইয়ে করতে, কিন্তু মূল আজকের বক্তব্য হলো যে গতকালের যে প্রিভিলেজ পোর্শন, এটা অবৈধভাবে যেটাকে গৃহীত হলো, এটা বাতিল করতে হবে। এবং আমি যে দিয়েছি যথাবিহিত বিধি অনুসারে, এটা যেন ঘোষণা হয়, এটাই আমার আপিল। এবং আপনাদের মাধ্যমে এই বিধানসভা যাতে তার পবিত্রতা রক্ষা করতে পারে, গরিমা এই সুরক্ষিত থাকে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারাও এই বিষয়গুলো উত্থাপন করবেন, এটা আমি আশা করি। এই হলো মোটামুটিভাবে আমার আপনাদেরকে বলার জন্য ডেকেছিলাম আজকে, এই কথাগুলো স্পেল আউট করার জন্য। আগের বিরোধী দলনেতা কি কি ইউজ করতেন বা কি কি করতেন এটা বলা ঠিক হবে না। আমি তো বললাম, আমাকে অফিস থেকে বলা হয়েছে যে না, আগে এরা নিতেন, আপনি চাইলে এগুলো নিতে পারেন। আরে না বাবা, আমার এগুলো দরকার নেই। কিন্তু এমন সমস্ত কথা বলা হলো, আমি বোধহয় একেবারে গোটা বিগ বাজার নিয়ে গেছি ইয়েতে,